vat.gov.bd এই ওয়েবসাইটটাতেও আপনি প্রবেশ করে আপনি লগ ইন করতে পারেন। আচ্ছা, vat.gov.bd ওয়েবসাইটটিতে আমি প্রবেশ করলাম। এখন আপনাকে এখানে লগ ইন, উপরে লগ ইন অপশনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেছে। এখন দেখেন এই ডান দিকে একটা সাদা ঘর আছে এবং একটা অ্যারো চিহ্ন আছে, এটাকে বলে ড্রপ বক্স। এই ড্রপ বক্স থেকে আপনি যে প্রতিষ্ঠানের রিটার্নটি সাবমিট করবেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে নিচে পাওয়া যাবে, এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। অনেকের এই ড্রপ বক্সটি আসে না, তাহলে তারা রিটার্ন সাবমিট করতে পারে না। তো এইটা হলো যে যার ইউজার আইডির সাথে এবং মূসক আবেদনের 2.1 ফর্মের ইনফরমেশন যদি গ্যাপ হয় তাহলে এই ড্রপ বক্স আসে না। অর্থাৎ মনে করেন ইউজার আইডি করা একটা ইমেল বা একটা মোবাইল নম্বর দিয়ে, আর আপনার মূসক নিবন্ধনে অথরাইজড পার্সনের মোবাইল নম্বর দেওয়া হয়েছে আরেকটা, যে এখানে যদি দুই রকমের মোবাইল নম্বর হয়ে যায়, অর্থাৎ ইউজার আইডি মোবাইল নম্বর এবং অথরাইজড পার্সনের মোবাইল নম্বর সেম হইতে হবে। দুই রকমের হলে আপনার এই ড্রপ বক্স আসবে না। ড্রপ বক্স আসলে আপনার এই প্রতিষ্ঠানটি সিলেক্ট করতে হবে। প্রতিষ্ঠান সিলেক্ট করার পরে দেখেন এই বাম দিকে আছে ফাইলিং অব্লিগেশন। রিটার্ন সাবমিট করার জন্য আপনার এই ফাইলিং অব্লিগেশনে যেতে হবে। ফাইলিং অব্লিগেশনে ক্লিক করি। আচ্ছা, এখানে মূসক 9.1 একটা ফর্ম অটো চলে আসছে। ক্লিক করলে আমার ফর্মটা ওপেন হবে। আচ্ছা, ফর্মটি ওপেন হয়ে গেছে। এটা হলো 9.1 ফর্ম, মূসক রিটার্নের ফর্ম। পার্ট 1-এ থাকে প্রতিষ্ঠানের তথ্য, যেগুলো আসলে অটো সিস্টেম থেকে নিয়ে নেয়। এরপরে আছে পার্ট 2। পার্ট 2-তে আছে প্রথমে কর মেয়াদের নাম, কোন কর মেয়াদের রিটার্ন এটা। তারপর আছে এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড, এখানে ইয়েস সিলেক্ট করা আছে। যদি কেউ শূন্য রিটার্ন দিতে চায়, অর্থাৎ তার যদি ব্যবসায়িক কার্যক্রম চালু না থাকে, তাহলে সে নো দিবে। নো দিলে তাহলে আর এই ইনপুট আউটপুট অর্থাৎ সেল, ক্রয় বিক্রয় তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে না, তাহলে এটা জিরো রিটার্ন হিসাবে গণ্য হবে। আচ্ছা, এখন আসি পার্ট 3, সাপ্লাই অর্থাৎ সরবরাহ। এই পার্ট 3-তে দেখেন 1 থেকে 8 পর্যন্ত 8টা ঘর আছে। এখানে আপনার পণ্য সরবরাহ, আপনি কি পণ্য বিক্রি করেছেন সেই তথ্যটা এখানে দিতে হবে। তো আমি একটা ইয়ে করি। জিরো রেটেড, প্রথমে আছে জিরো রেটেড গুডস অ্যান্ড সার্ভিস 1 এবং 2 ডাইরেক্ট এক্সপোর্ট। যদি কেউ পণ্য রপ্তানি করে তাহলে সে দিবে এই 1 নম্বর নোটে তথ্য দিবে। আর যদি কেউ ডিমড এক্সপোর্ট হলো ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে যদি কেউ পণ্য সরবরাহ করে তাকে বলে ডিমড এক্সপোর্ট, তাহলে সে এই 2 নম্বর নোটে সেই ডিমড এক্সপোর্টের তথ্য, বিক্রয় তথ্য এখানে দিবে। এক্সেম্পটেড গুডস অ্যান্ড সার্ভিস, যদি কেউ অব্যাহতিপ্রাপ্ত পণ্য সরবরাহ করে তাহলে তাকে 3 নম্বর নোটে সেই তথ্যটা দিতে হবে। এখন একই ব্যক্তির, আচ্ছা 4 নম্বরে আছে স্ট্যান্ডার্ড রেট, 15% পণ্য সরবরাহ করলে সেটা 4 নম্বর নোটে দিতে হবে। এখন যদি কারো একাধিক পণ্য থাকে, অর্থাৎ সে অব্যাহতি পণ্য সেল করে আবার 15% হারে পণ্য সেল করে, তাহলে তার অব্যাহতির অংশটা দিতে হবে 3 নম্বর নোটে। এবং আইনে এটার অন্তর্ভুক্ত আছে বিড়ি, সিগারেট এবং তামাক সরবরাহ থাকলে সেটা 5 নম্বর নোটে দিবে। আচ্ছা, তারপর আছে গুডস সার্ভিস বেসড অন স্পেসিফিক ভ্যাট, সুনির্দিষ্ট কর। সুনির্দিষ্ট কর বলতে যেটার ওইরকম 5% বা 2% বা 10% হার, এরকম হার উল্লেখ নাই। তাকে ওজন পরিমাণ অনুযায়ী ভ্যাট দিতে হয়। যেমন ইট, 1000 ইটে 4500 টাকা ভ্যাট, 450 টাকা ভ্যাট। এইটা হলো সুনির্দিষ্ট পণ্য। 1 টন রডে 1200 টাকা ভ্যাট, 1 কেজি সুতায় 3 টাকা ভ্যাট। এই ধরনের পণ্য, এগুলো হচ্ছে সুনির্দিষ্ট পণ্য। এই ধরনের পণ্য থাকলে সেটা 5 নম্বর নোটে দিতে হবে। আচ্ছা 5 নম্বর না, 6 নম্বর স্পেসিফিক ভ্যাট, সুনির্দিষ্ট ভ্যাট 6 নম্বর নোটে। আচ্ছা, আদার দেন স্ট্যান্ডার্ড রেট, এছাড়া অন্যান্য যে হার আছে, অর্থাৎ সেটা 15%ও না আবার সুনির্দিষ্টও না, কিন্তু অন্যান্য হার যেমন 10%, 7.5%, 2%, এই ধরনের পণ্য যদি থাকে সেটা 7 নম্বর নোটে দিতে হবে। রিটেল হোলসেল, খুচরা বা পাইকারি ব্যবসায়ীদের সেল, তারা 8 নম্বর দিবে। এক্ষেত্রে সুপার শপ খুচরা ব্যবসায়ী হিসাবে গণ্য হয়, তারাও 8 নম্বর নোটে তাদের এই পণ্য সরবরাহ, মানে তাদের সরবরাহকৃত পণ্যের তথ্য এখানে দিবে। এখন এখানে দেখেন
এই যে এ নম্বর ভ্যালু, এখানে থাকবে পণ্যের ভ্যালু, এইচডি থাকলে এইচডি, ভ্যাট, এগুলো অটো ক্যালকুলেশন হবে। এখানে কোনো তথ্য কিন্তু ইনপুট দেওয়া যায় না, সেই জন্য আপনাকে তথ্য ইনপুট দিতে হলে আপনাকে সাব ফর্মে যেতে হবে। আমি ধরে নিই যে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের পণ্য সেল করে বা উৎপাদন করে, তার অব্যাহতিপ্রাপ্ত পণ্য আছে, যেমন আমি ধরলাম সে চাল আমদানি করে বিক্রি করে, তাহলে চাল অব্যাহতি, এই চালের তথ্যটা দিতে হবে 3 নম্বর নোটে। তাহলে 3 নম্বর নোটের সাব ফর্মে ক্লিক করতে হবে। আচ্ছা, সাব ফর্ম ওপেন হয়েছে, এখানে কোনো তথ্য দেওয়া নেই, এই জন্য আমাকে এই যে অ্যাড একটা অপশন আছে, অ্যাড ক্লিক করলে এখানে একটা রো যোগ হবে। এই রোর মধ্যে আমাকে চাল বা গমের তথ্যটা দিতে হবে। এখানে প্রথমে আমি লিখি গুডস। আচ্ছা, আর এইটা হলো এইচএস কোড। এইচএস কোড কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভ্যাটের কাজ করতে হলে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট পণ্যের এইচএস কোড জানতে হবে। এখন যাদের ধরেন একটা দুইটা পণ্য, তাদের তো সমস্যা নেই, তাদের এইচএস কোড তাদের মুখস্থ হয়ে যাবে। কিন্তু যাদের অনেক পণ্য বা নতুন নতুন পণ্য, তাদের এইচএস কোডগুলো কিন্তু আগে থেকে জানতে হবে। আমদানি হলে কিন্তু বিল অফ এন্ট্রিতে এইচএস কোড দেওয়া থাকে, আর যদি স্থানীয় পর্যায়ে হয় তাহলে আপনাকে এইচএস কোডটা জানতে হবে। তবে আমি একটু দেখি, এইচএস কোড বের করার কয়েকটা ওয়ে আছে, আমি সেগুলো দেখাবো। আচ্ছা, আবার একটু খেয়াল করেন, এইচএস কোড দেওয়ার জন্য এই যে এই ঘরটার এখানে একটা যে ছোট বক্সের মতো দেখা যাচ্ছে, বক্সটাতে ক্লিক করলে আপনার এখানে গুডস আসছে, এইখানে আপনি সার্চ করতে পারেন। আপনার পণ্যের নাম লিখেও সার্চ করা যায়, আবার এইচএস কোড দিয়েও সার্চ করা যায়। যেমন আমি একটু পণ্যের নাম দিয়ে সার্চ করি, রাইস, ইন্টারচাপ দিলে এই যে বাসমতি রাইস, আচ্ছা এই দেখেন চালের বিভিন্ন আছে, ব্রোকেন রাইস, হাস্ট রাইস, তারপরে সেমি মিল রাইস। এই পণ্যটাই সাধারণত বেশি দেখা যায় যারা যে সিদ্ধ চাল আমদানি করে, সেমি মিল রাইস। এটাতে ক্লিক করলে আমার ওই এইচএস কোডটা এখানে চলে যাবে। আচ্ছা, আবার আমি চাইলে আমার যদি এইচএস কোড জানা থাকে বা প্রথম 4 ডিজিট জানি, তাহলে আমি এইচএস কোড দিয়ে সার্চ দিতে পারি। যেমন 1006 সার্চ দিলে আমার ওই চালের ইয়াগুলো চলে আসছে। আমি এখান থেকে সিলেক্ট করলে আমার এইচএস কোড এবং পণ্যের নামটা এখানে চলে আসে। এখন আমাকে ভ্যালু দিতে হবে যে আমি কত টাকার চাল বিক্রি করছি। ধরি আমি 1 লক্ষ টাকার চাল বিক্রি করেছি, এখানে 1 লক্ষ টাকা আমি দিয়ে দিলাম। আর এখানে আর কোনো তথ্য দেওয়া লাগবে না, বাকি তথ্য সিস্টেম থেকে চলে আসবে। এখানে যদি ভ্যাট থাকতো, এসডি থাকতো, সেই তথ্যগুলো এখানে সিস্টেম থেকে চলে আসতো। আমি আমার মেইন ফর্মে চলে যাই, এই তথ্যটা আমার মেইন ফর্মে চলে যাবে। আচ্ছা, এখন দেখেন এখানে মেইন ফর্মে 1 লাখ টাকা চলে আসছে, এটা অব্যাহতিপ্রাপ্ত, ভ্যাটের ঘর 0। জি বলেন। অনেক সময় দেখা যায় যে কোনো পণ্য দিতে এইচএস কোড আসে না। এইচএস কোড আসার কথা, এখন একদম রেয়ার যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তার আশেপাশে এইচএস কোড কি আছে সেটা দেখতে হবে। কারণ এখান থেকে আপনার এই ফর্মে ম্যানুয়াল এন্ট্রি দেওয়ার কোনো, ধরেন একটা পণ্যের বিভিন্ন ধরনের এইচএস কোড থাকে, যে আদার্স বা এরকমের কাছাকাছি কিছু এইচএস কোড থাকে, বুঝতে পারছেন? তো আপনার একদম এক্সাক্ট এইচএস কোডটা না পেলেও আপনার কাছাকাছি একটা এইচএস কোড দিতে হবে, যেন পরবর্তীতে ভ্যাট অফিস থেকে এটা নিয়ে যদি কোনো অবজেকশন দেয়, যাতে আপনি একটা জবাব দিতে পারেন। এবার আসি, যে ধরেন আপনার এই প্রতিষ্ঠানটি 15 হারের পণ্য আছে, তো এই 15% হারে বিক্রি করেন এমন পণ্যের তথ্যটা এই 4 নম্বর নোটে দিতে হবে। এটার জন্য সাব ফর্মে যাই, সাব ফর্মে গিয়ে এই অ্যাডে ক্লিক করলে একটা রো যোগ হবে। তো আমি এখানে গুডস, আচ্ছা ধরেন 15%-এর একটা পণ্য কি আছে, প্লাস্টিক আইটেম, ধরেন সে প্লাস্টিক আইটেমও সেল করে, যে প্লাস্টিক, হ্যাঁ কয়লা, কোল, আচ্ছা কোল, কোল লেখে সার্চ দিই। কোলের এইচএস কোড কত?
আচ্ছা, কোল, গ্যাস, ওয়াটার, এটা তো কোল, গ্যাস। আচ্ছা, যদি আপনি কোনোভাবেই এখানে না 01, যেহেতু আমদানি কোল বড় প্রক্রিয়া হবে না, এটা বড় প্রক্রিয়া দিলে ভ্যাটের হার চলে আসবে 5%। এই জন্য কিন্তু আপনার কোল দেখলেই সেটা সিলেক্ট করা যাবে না, আগে আপনাকে দেখতে হবে যে এই একই কোল নামে বহুত বড় তালিকা এখানে আছে। আচ্ছা, আদার কোল আমি এটা দেই, এটা দিলে মনে হয় আসবে। আচ্ছা, কোল, আদার কোল আসছে, এখানে আমি ভ্যালু দেই, এটা ধরি সে 1 লাখ টাকার কোল বিক্রি করছে। আচ্ছা, এখন বাইরে ক্লিক করলে দেখেন 15,000 টাকা ভ্যাট এখানে ফর্মে চলে আসছে। আমি এখন মেইন ফর্মে চলে যাই। মেইন ফর্মে ভ্যাটের হার আসে নাই কেন? আচ্ছা, সাপোজ ধরি আমার এই এন্ট্রিটা ভুল হয়েছে, তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এই বক্সে ক্লিক করে এটাকে সিলেক্ট করে এডিট ক্লিক করতে হবে, তাহলে আপনার এই তথ্যটা আবার লিখতে পারবেন। নেটের সমস্যা না, কিন্তু এইচএস কোডটা মিলতেছে না, ভ্যাট মূল ফর্মে গিয়ে ভ্যাট কাউন্ট হচ্ছে না। স্যার এরকম আমারও সমস্যা হচ্ছে। বিটুমিনাস কোল দিয়ে দেখি কি আসে। যাক, কোল এখানে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড ইয়া তো দিছি, 4 নম্বর নোটেই তো দিছি, কিন্তু এখানে ভ্যাটের হার তো 0 দেখাচ্ছে। আচ্ছা, আমি অন্য একটা পণ্য দিয়ে দেখাই, কোলে কি সমস্যা আছে, হয়তো এইচএস কোডটা মিলতেছে না। আচ্ছা, ধরেন আমার কোল আছে এবং অন্য পণ্য আছে, তার আমি আবার অ্যাড দিলে আমি অন্য পণ্য এখানে, এই যে নতুন একটা রো যোগ হলো, এই রোতে আমি অন্য একটা পণ্য দেখাইতে পারবো। এখানে এইচএস কোডটা দেই, ধরি আমার প্লাস্টিক আইটেম আছে, প্লাস্টিক আইটেমের এইচএস কোড হলো 2923 3923। সার্চ দিলে আচ্ছা, ধরি আমি 1 লাখ টাকার প্লাস্টিক আইটেম বিক্রি করেছি। মেইন ফর্মে যাই, না এটা তো কি কোনো ফর্মে সমস্যা নাকি? এ তো কোনো ভ্যাটই আসতেছে না। আমি একটু ফর্মটা রিলোড দিই, দেখি সার্ভারের সমস্যার কারণে হচ্ছে কিনা। আচ্ছা, আমরা আবার 4 নম্বর নোটে যাই, দেখি এটাতে আসলে সার্ভারের কারণেও সমস্যা হতে পারে। আপনাকে দেখতে পারতেছেন? আচ্ছা, মেইন ফর্মে যাই। আচ্ছা, এবার চলে আসছে, দেখছেন? আচ্ছা, আমি 1 লাখ টাকার প্লাস্টিক আইটেম সেল দেখাইছি, ওইটা 15% ভ্যাট এখানে চলে আসছে। আচ্ছা, এখন আবার যদি এমআরপিটা বাদ দিই, যদি এমআরপি পণ্য আমাদের খুব একটা অ্যাভেলেবেল না, স্পেসিফিক ভ্যাটও খুব একটা অ্যাভেলেবেল না, এটা ইট বা সুতা, রড, কাগজ এই ধরনের পণ্যের ক্ষেত্রে। আচ্ছা, আদার দেন স্ট্যান্ডার্ড রেট, এইটা একটু দেখায় 7 নম্বর নোটে। সাপোজ ধরি আপনার প্রিন্টিং প্রেস আছে, প্রিন্টিং সেবা সেল করেন, তাহলে সেটা হলো আপনার সেল, এটার ভ্যাট 10%। তো এরকমের একটা সেবা আমি এখানে দেখাই, তাহলে এখানে লিখতে হবে সার্ভিস, এখানে এসএস কোড দিব, সেবার এসএস কোড। তো এখানে দেখেন একটা জিনিস, বাম দিকে কিন্তু গুডস সিলেক্ট করা আছে। এখন আপনার সেবা লেখিয়া সার্চ দিলে কিন্তু এটা আসবে না,
এই জন্য আপনাকে এখান থেকে পরিবর্তন করতে হবে, গুডসের পরিবর্তে সার্ভিস দিতে হবে। আচ্ছা, এখন আপনি এখানে প্রিন্টিং লিখে সার্চ দিলে আপনার প্রিন্টিং সেবার কোডটা চলে আসছে। মেশিনারিজ আছে যে আমদানির সময় ভ্যাট দিতে হয় না, কিন্তু সেলের সময় ভ্যাট দিতে হয়। এইটা তো আর আপনি 15% ভ্যাট দিবেন না, কারণ হলো যে এটাতে আপনি রেয়াত পাবেন, রেয়াত নাই। তো এই ধরনের পণ্য সাধারণত এই 5% হারে সেল দেখানো হয়। তো এই ধরনের পণ্য সেল দেখাতে আপনার 8 নম্বর নোটে সাব ফর্মে গিয়ে অ্যাডে ক্লিক করি, কমার্শিয়াল ইম্পোর্টার যদি আমদানি হয়ে থাকে, বা এই যে যারা সুপার শপের আছেন তারা এখানে সুপার শপ সিলেক্ট করবেন। সুপার শপ সিলেক্ট করলে ওই ওই সেলগুলো এখানে দেখালে ওইটা 15% হারে কাউন্ট হয়ে যাবে। অথবা যদি আমদানিকারক হয় তাহলে তারা কমার্শিয়াল ইম্পোর্টার হিসেবে দেখালে কমার্শিয়াল ডিসক্রিপশন আমি দিয়ে দিই হলো গুডস, এখানে এইচএস কোড দিতে হবে। সাপোজ ধরি কি বলছিলাম, মেশিনারি, যেমন পার্টস অফ বুক বাইন্ডিং মেশিনারিজ, আমি এটা দেই। এখানে যদি 1 লাখ টাকা সেল দেখাই আমি, তাহলে কত ভ্যাট আসছে? এই যে 5000 টাকা ভ্যাট আসছে, 5%। আমি মেইন ফর্মে চলে যাই, 5000 টাকা ভ্যাট আসছে। এখন দেখেন এখানে স্ট্যান্ডার্ড রেটের 1 লাখ টাকা সেল দেখাচ্ছি, 15% আসছে। আদার দেন স্ট্যান্ডার্ড রেটের 1 লাখ টাকা সেল দেখাইছি, এটা ভ্যাটের হার 10%। এটা সেবা দেখাইছি আমি, প্রিন্টিং সেবা, এটা ছিল পণ্য। আর এটা কমার্শিয়াল ইম্পোর্টার, যাদের রেয়াত নিবে না বা রেয়াত নাই তারা 5% সেল দেখাইতে পারে। এখানে 1 লাখ টাকা, 5000 টাকা, তারা টোটাল সেল হয়েছে 3 লাখ টাকা, আর ভ্যাট আসছে 30,000 টাকা। এটা হলো আপনার টোটাল প্রদেয়। আচ্ছা, এটা আপনার সেলের তথ্য এখানে দেওয়া হয়ে গেল। তবে এটা আরেকটা জিনিস বলে রাখি যে যারা রেজিস্টার মেনটেন করেন, বিক্রয় রেজিস্টার 6.2, তাদের কিন্তু এই ক্রয় তথ্যটা বিক্রয় রেজিস্টারের সাথে মিল থাকতে হবে, তা না হলে কিন্তু আবার অডিটে এটা নিয়ে ঝামেলা হবে। আপনার বিক্রয় রেজিস্টারে সেল দেখাইছেন 5 লাখ টাকা, আর আপনার রিটার্নে দেখাচ্ছেন 3 লাখ টাকা, বা রেজিস্টারে 3 লাখ আর রিটার্নে দেখাচ্ছেন 5 লাখ, এটা কিন্তু একটু সমস্যা থাকবে, ক্রিয়েট করবে। এই জন্য যতটা সম্ভব এই বিষয়গুলো ক্লিয়ার রাখবেন। আচ্ছা, এরপরে আসি পার্ট 4। পার্ট 4 হলো পারচেজ তথ্য। আপনি যে পণ্যগুলো কিনেছেন, আপনার সেটা উপকরণ হতে পারে বা কমার্শিয়াল ইম্পোর্টার অন্যান্য, সেই তথ্যগুলো এখানে দিতে হবে। 10 থেকে 21, 22 পর্যন্ত ঘর আছে, এই ঘরের মধ্যে আপনাকে পারচেজ তথ্যটা দিতে হবে। যারা 15% সেল করবেন, অর্থাৎ রেয়াত নেবেন, তারা 10 থেকে 20 পর্যন্ত এই ঘরগুলো পূরণ করবেন, এইটার মধ্যে যেটা প্রযোজ্য। বিষয়টা বুঝতে পারছেন? আর যাদের 15% রেয়াত যোগ্য না, অর্থাৎ 15% হারে বিক্রি করবেন না, 5%, 10% বা অন্য হারে বিক্রি করবেন, তাদের ক্রয় তথ্যটা 21 বা 22-এ দিতে হবে। আবার বলি যে আপনি এরকম হতে পারে যে আপনি কিছু পণ্য 15% হারে বিক্রি করেন, কিছু পণ্য 5% হারে বিক্রি করেন। তো যে পণ্য 15% হারে বিক্রি করবেন সেইটার ক্রয় দেখাবেন আপনি এই উপরের 20 পর্যন্ত এই ঘরগুলোতে। আর যে পণ্যটা আপনি 5% হারে বিক্রি করবেন সেটার পারচেজ দেখাবেন 21 বা 22। যেমন লোকাল পারচেজ হলে 21 আর ইম্পোর্ট হলে 22। আমি দুইটা পণ্য আমদানি করছি, একটা হচ্ছে কোয়েল আর একটা হচ্ছে বুশি। দুটোতে 5% ভ্যাট আছে। হ্যাঁ, আমি কি 22-এ দুটো একসাথে বসে দিতে পারবো? হ্যাঁ, 22-এ দুটো একসাথে দিতে পারবেন। ওই যে দুইটা রোতে দিতে হবে। জি স্যার। ওই যে ভুসির একটা রো থাকবে এবং খৈলের একটা রো থাকবে, দুইটা রোতে আলাদা দেখাবেন। ওই দুইটা যোগ হয়ে এখানে মূল ফর্মে ওই তথ্যটা চলে আসবে। ওইটা কি ওখানে কি আলাদা আলাদা হবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওইখানে রোতে আলাদা আলাদা হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি। ধরেন আচ্ছা, আমি এই যে 22 নম্বর নোটের সাব ফর্মে যাই, এখানে অ্যাড করে আমি একটা রো নিলাম। ধরেন প্রথমটাতে আমি দেখাইলাম ভুসি বা খৈল, এখানে অ্যাড ক্লিক করে আরেকটা রো নেবেন। এই যে দুইটা রো আছে, একটাতে দেখাবেন ভুসি আর একটা দেখাবেন খৈল।
বুঝতে পারছেন? আর এখানে দেখেন ডাটা সোর্স, আমদানি, হ্যাঁ আমি আর একটু বলছিলাম ওই যে আমি তো আমদানি করবো, স্যার বিল অফ এন্ট্রি পৌঁছে দিতে হবে নাকি স্যার একটা এলসি তে এক জায়গায় পৌঁছে দিলে হবে স্যার? না না, বিল অফ এন্ট্রি ওয়াইজ। বিল অফ এন্ট্রি, জি স্যার। বিল অফ এন্ট্রি ওয়াইজ আপনাকে পোস্ট দিতে হবে। এই যে এখানে ডাটা জি। সোর্স একটা ঘর আছে, এখানে এই প্রথম ঘরটা যদি পূরণ করেন তাহলে এটা হবে অটো। জি আবার আমি দেখেন নিচে যদি আপনি ম্যানুয়াল এন্ট্রি দেন তাহলে এখানে আপনার ম্যানুয়াল এন্ট্রি অফ বিল অফ এন্ট্রি, তাহলে এখানে আপনি সব ডাটা হাতে লিখতে হবে। আর জি, জি, এই স্যার। বিল অফ এন্ট্রি ডাটা এইভাবে দিলে, প্রথম অপশনটা দিলে এটা অটো হবে। এইখানে আপনি বিল অফ এন্ট্রি জি। লেগেছে, আপনার কাছে কি কোনো বিল অফ এন্ট্রি আছে সামনে? না স্যার, আমি তো এখন অফিসে নাই, আচ্ছা, বাসা থেকে। তো এখানে এই বক্সটাতে ক্লিক করে আপনি এখানে অফিস কোড, অর্থাৎ কোন কাস্টম হাউস থেকে পণ্যটা আনছেন সেই কাস্টম হাউসের কোডটা এখানে দিবেন, আর বিল অফ এন্ট্রিটা দিলে সার্চ দিলে আপনার এখানে রোতে চলে আসবে। আপনি এটা ক্লিক করলে ওই ইয়াতে চলে যাবে। যেমন এখানে দুইটা সাজেশনে দেখাচ্ছে, আমি একটা যদি ক্লিক করি তাহলে ওই বিল অফ এন্ট্রি ডাটা সব এখানে অটো চলে আসছে, আপনার কিন্তু আর কিছুই পূরণ করা লাগবে না। যেমন ম্যাগনেসিয়াম সালফেট একটা এখানে চলে আসছে, এই যে সেটা অ্যাসেজেবল ভ্যালু কত ছিল, ভ্যাটের বেস ভ্যালু কত ছিল, এটি আছে কিনা, ভ্যাট আছে কিনা, সব এখানে চলে আসতেছে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু এটা আর একজনের বিল অফ এন্ট্রি, এটা আমি এখানে রাখা ঠিক হবে না, আমি এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, মেইন ফর্মে যাই। আচ্ছা, এখন আপনি ধরেন রেয়াতি প্রতিষ্ঠান 15% হারে বিক্রি করেন, যদি উৎপাদনকারী হয়। উৎপাদনকারী ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করা লাগতে পারে, অব্যাহতি পণ্য থাকতে পারে তার ভিতরে। যেমন যদি ধরি একটা উদাহরণ দেয়, যদি চানাচুর উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে তার অব্যাহতি পণ্য আছে বর্তমানে তেল, আটা, গম, এই ধরনের অব্যাহতি পণ্য আছে। সেটা আপনাকে এই যে লোকাল পারচেজ হলে 12 নম্বর নোট, আর যদি ইম্পোর্ট হয় তাহলে 13 নম্বর নোট। আচ্ছা, ধরি আপনারই 15% হারে যদি পণ্য থাকে, যে কয়লা বিক্রি করেন আপনি আমদানি করে, তাহলে কয়লা যদি লোকাল পারচেজ হয় তাহলে 14 নম্বর নোটে, আর যদি ইম্পোর্ট হয় তাহলে 15 নম্বর নোটে। এখানে সাব ফর্মে গিয়ে ওই তথ্যগুলো দিতে হবে। আবার গুডস অ্যান্ড সার্ভিস আদার দেন স্ট্যান্ডার্ড রেট, ধরেন আপনার বিদ্যুৎ ক্রয় আছে, আপনার অফিসে ফ্যাক্টরিতে বিদ্যুৎ লাগে, সেই বিদ্যুৎটা আপনার তাহলে এখানে লোকাল পারচেজে 16 নম্বর নোটে দেখাবে। ধরেন আমি দেখাই, সাব ফর্মে ক্লিক করি। এটা হলো যারা রেয়াত নিবে তাদের জন্য। এটা ফরম্যাট করে, হ্যাঁ শোনা যাচ্ছে না? আচ্ছা, এখানে যেহেতু আমি বিদ্যুৎ করে দেখাবো, এটা বিদ্যুৎ একটা সেবা, সার্ভিস সিলেক্ট করতে হবে। আমি এখানে ইলেকট্রিসিটি লিখে সার্চ দিই। আচ্ছা, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটর, এটা সিলেক্ট করলাম। এখানে ইলেকট্রিসিটি সেবা কোডটা চলে আসছে। আমি ভ্যালু দিলাম, যে ধরি আমার 10,000 টাকার বিদ্যুৎ ব্যয় হয়েছে, বিদ্যুৎ বিল আসছে 10,000 টাকা এন্ট্রি দিই। এই 10,000 টাকা উপরে 500 টাকা ভ্যাট ছিল, সেই টাকাটা এখানে চলে আসছে। মেইন ফর্মে যাই, দেখেন এখানে 500 টাকা কিন্তু আপনার রেয়াত চলে আসছে। আবার এরকম যদি আমি স্ট্যান্ডার্ড রেটের পণ্যর ঘরে দেই, আমি একটা উদাহরণ দিই। বিল অফ এন্ট্রি তো নাই আমার কাছে, বিল অফ এন্ট্রি দেখালে আমি তাহলে লোকাল পারচেজ দেখাই। এবার বোঝা যায়? আচ্ছা, স্ট্যান্ডার্ড রেটের লোকাল পারচেজ সাব ফর্মে যাই। ধরি এই প্রতিষ্ঠানটি প্লাস্টিক পণ্য উৎপাদন করে, এরকম যদি হয় তাহলে তার পিপি দানার ক্রয় আছে, সেটা সে রেয়াত নিতে পারবে। তাহলে পলিইথিলিনের এসএস কোড মনে হয় 3912 হইতে পারে। আচ্ছা, যাই হোক, এটা দিলাম।
তো এখানে ভ্যালু ধরি আমি এই পণ্যটা কিনছি 1,00,000 টাকা, মেইন ফর্মে যাই। আচ্ছা, এখানে আমি স্ট্যান্ডার্ড রেটের পারচেজ দেখাইছি 1,00,000 টাকা, এখানে আমার 15,000 টাকা রেয়াত চলে আসছে। এখন দেখেন আমি টোটাল এই ডাটাটা তো ডিলিট করলাম, আবার তো এখানে রয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওই যে আমি একটা বিল অফ এন্ট্রি দিছিলাম, ওই বিল অফ এন্ট্রিতে 67 লাখ টাকার পণ্য আছে। যেহেতু এইটা দিছি আমি রেয়াত যোগ্য নয় 21 বা 22, যারা রেয়াত নিবে না তাদের জন্য এই দুইটা, এই ওই ভ্যালুটা এখানে আসছে কিন্তু কোনো ভ্যাট এখানে রেয়াত আসে নাই। কিন্তু আমি রেয়াত যোগ্য দুইটা পারচেজ দিছি, একটা হলো আদর্শ হারের আর একটা হলো আদার দেন স্ট্যান্ডার্ড রেট। এই দুইটা ইয়াতে 15 আর 5,000 20,000 টাকা আমার রেয়াত আসছে, আর এখানে 1,10,000 টাকা ক্রয়। এই 1,10,000 টাকা এটার সাথে যোগ হয়ে গেছে, আর এখানে 15,500 টাকা আর রেয়াত চলে আসছে। আচ্ছা, এখন আমি তারপরে যাই আর একটু সংক্ষেপ করি, আসলে বেশি সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। যদি উৎসকর্তনকারী সত্তা হয়, লিমিটেড কোম্পানি হয়, তাকে যাকে যদি উৎসকর্তন করতে হয় তাহলে সে উৎসকর্তন তথ্যটা এখানে দিবে। এই নোট 24-এ এখানে সাবফর্মে ক্লিক করবে, ক্লিক করে আচ্ছা অ্যাড করি একটা সাপ্লায়ার্স বিন, অর্থাৎ কে পণ্যটা সরবরাহ করছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা ক্রয় করছে, ক্রয় করার সময় তাকে উৎসকর্তন করতে হয়, মানে একে কার কাছ থেকে কিনছে তার বিন দিতে হবে এখানে, সেই প্রতিষ্ঠানের নাম, তার ঠিকানা, কত টাকার পণ্য ক্রয় করছে এবং সেটার পরে কত টাকা ভ্যাট আসছে, এই তথ্যটা এখানে দিতে হবে। যেহেতু আমার কাছে পুরোপুরি তথ্য নেই, আমি এখানে ABCD দিয়ে রাখি, ABC সাপ্লায়ার্স অ্যাড্রেস CD ভ্যালু ধরি আমি 1,00,000 টাকার পণ্য তার কাছ থেকে কিনেছি। 1,00,000 টাকার উপরে যদি 5% হারের হয় তাহলে 5,000 টাকা ভ্যাট, 5,000 টাকা তার কাছে উৎসকর্তন করছি। আচ্ছা, ইনভয়েস নম্বর, এই টাকাটা আমি কত নম্বর চালানে পরিশোধ করছি সেটা এখানে দেয়া লাগবে। এখানে এটা ম্যান্ডেটরি না, না দিলেও সমস্যা নাই, তাই মেইন ফর্মে চলে যাই। আচ্ছা, এই যে উৎসকর্তন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, উৎসকর্তনে 5,000 টাকা এখানে যোগ হয়ে গেছে। তারপরে আছে 6 নম্বর নোটে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আরও বলি যে এখানে আছে ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলো একটু ভিন্ন ইস্যু, এটা পরে আলোচনা করবো আরেকদিন। এনি আদার অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ আপনার যদি অন্য কোনো কারণে ভ্যাট পুরোদেও বাড়ে, অর্থাৎ আপনার অফিস থেকে জরিমানা করছে, ধরেন 10,000 টাকা জরিমানা করছে, সেই জরিমানা টাকাটা আপনি এখানে দেখাইতে পারেন। এই সাবফর্মে গিয়ে আপনাকে এখানে একটা কারণ লিখতে হবে যে আপনি এই এনি আদার অ্যাডজাস্টমেন্ট, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা কেন হয়েছে সেটা কারণটা আপনি এখানে এই নোটস, এখানে ভ্যাটের অ্যামাউন্টটা উল্লেখ করবেন আর এখানে নোটসের মধ্যে কারণ লিখে দেবেন যে আমার এই কারণে এই অ্যাডজাস্টমেন্টটা ঘটেছে। অর্থাৎ এরকম হইতে পারে যে আপনার পণ্যের যা সেল করছেন ভ্যাট কম দেওয়া হয়েছিল কোনো এক মাসে, সেই ভ্যাটটা আপনি এখন পরিশোধ করতে চাচ্ছেন, তাহলে সেই তথ্যর ভ্যাটটা এখানে দিয়ে আপনি এখানে লিখে দিবেন যে অমুক মাসে আমার এত টাকা ভ্যাট কম পরিশোধ করা হয়েছে, যেটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, মেইন ফর্মে চলে যাই। আচ্ছা, এরপরে আছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হলো আপনার কোনো একটা পণ্য সেল করার সময় ক্রেতা আপনার কাছ থেকে উৎসকর্তন করে রাখছে, সেটা দিতে হবে 29 নম্বর নোটে। অর্থাৎ সেই ভ্যাটটা তো আপনি ক্রেতার কাছ থেকে নিয়ে আসেন না, এটা তো আপনি দিবেন না, এই ভ্যাটটা জমা দিবে যে আপনার কাছ থেকে কিনছে সে। তো এই তথ্যটা আপনাকে এখানে এই নোটে দিতে হবে সাবফর্মে, ঠিক ওই যে 24 নম্বর নোটে যেভাবে দেখালাম ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের যে ডিডাকশন, উৎসকর্তনের যে তথ্য যেভাবে দিতে হবে এইখানেও ঠিক ওইভাবে দিতে হবে। এনি আদার অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ কোনো কারণে যদি আপনি সরকারের কাছে পেতে যান সেই তথ্য, সেটা আপনি অন্য কোনো কারণে মানে উৎসকর্তন ছাড়া, তাহলে সেই অ্যামাউন্টটা আপনি এখানে লিখে দিতে পারেন, তাহলে এটা আপনার পুরো থেকে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি নেট ট্যাক্স ক্যালকুলেশন। এই তথ্যগুলো আপনাকে এখানে কিছু দিতে হবে না, এটা অটো চলে আসবে। এখন এখানে দেখেন যে আপনার এই কর মেয়াদে
টোটাল পুরো দেওয়া হয়েছে 19,500 টাকা। জি আচ্ছা আমি সেলের ডাটা দেখি, সেলের ডাটা কি দিছিলাম। আচ্ছা সেলের ডাটা ছিল, ভ্যাট ছিল 30,000, বুঝতে পারছেন? জি আমার সেলের উপরে 30,000 টাকা ভ্যাট আসছিল। এর ভিতরে আমি কিছু আবার রেয়াত নিছি 15,500, আবার 5,000 টাকা আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ছিল। তাহলে আমার টোটাল পুরো দেওয়া হলো 30,000 আর 5,000 35,000, সেখান থেকে মাইনাস হয়েছে আমার 15,500, 15,000 মানে 15,500 এই যে যেটা আমার রেয়াত। জি তাহলে জি, 30 জি। 30 আর 5 35 থেকে 15,500 বিয়োগ হওয়ার পরে আরও 19,500 টাকা আমার এখানে সরকার কাছে পুরো দেওয়া হয়েছে। কিন্তু দেখা যায় এই প্রতিষ্ঠানটির ব্যালেন্স আছে আগের 14 লাখ টাকা, এই যে যেটা নোট 52-তে 14,70,000 টাকা ব্যালেন্স আছে। তো এই 19,500 এটার সাথে প্লাস মাইনাস হয়ে এখনো নিট পুরো দেওয়া মাইনাস আছে, অর্থাৎ সে এখনো সরকারের কাছে 14,51,000 টাকা সরকারের কাছে পায়, অর্থাৎ তার আর কোনো এখানে ট্রেজারি দেওয়া লাগতেছে না, যেহেতু তার এখনো জের রয়ে গেছে। যদি এই ফিগারটা মাইনাস না আসতো তাহলে এইখানে যে অ্যামাউন্টটা থাকতো সেই অ্যামাউন্টটা আপনাকে ট্রেজারি জমা করা লাগতো। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ আপনার খেয়াল রাখতে হবে যে নোট 50-তে চূড়ান্ত হিসাব নোট 50-তে থাকবে। জি এইখানে যদি পজিটিভ থাকে, অর্থাৎ যদি সব প্লাস মাইনাস হওয়ার পরে 50,000 টাকা থাকতো, প্লাস 50,000 টাকা, প্লাস থাকবে না ওইটাতে, শুধু 50,000 টাকা থাকতো, তাহলে আপনার 50,000 টাকা ট্রেজারি জমা করা লাগবে, তা না হলে রিটার্ন সাবমিট নেবে না। হবে। আর যদি মাইনাস থাকে তাহলে এর মানে হলো যে সরকার তার কাছে পায় না, সে বরং সরকারের কাছে আর ওই টাকাটা পায়, তো তার আর ট্রেজারি করা লাগতেছে না। আচ্ছা তারপরে ফর ওল্ড অ্যাকাউন্ট ব্যালেন্স। আচ্ছা এরপর আছে না পার্ট 9-এ আসি। এখানে হলো ট্রেজারি জমার তথ্য, যে এই লোকটার 5,000 টাকা উৎসে কর্তন ছিল, তো 5,000 টাকা এটা ট্রেজারি জমা দেওয়ার একটা বিধান আছে এসআরওতে, সেই জন্য যদি ধরলাম সে 5,000 টাকা একটা ট্রেজারি, এখানে এই টেবিল থেকে ডেট সিলেক্ট করতে হবে, আজকে ডেটে দিলাম। যে আজকের ডেটেই ধরেন জমা দিচ্ছেন। আচ্ছা অ্যামাউন্ট কত? 5,000 টাকা। আচ্ছা লেখা মেইন ফর্মে চলে গেলাম। আচ্ছা 5,000 টাকা জমা হয়েছে। এখন আমি তার ক্লোজিং ব্যালেন্সটা দেখি। তার নোট 50 আমরা কি দেখছিলাম, যে নোট 50-এ তার নিট পুরো দেওয়া ছিল মাইনাস 14,51,000, তার ট্রেজারি জমা করা লাগতো না, কিন্তু তারপরে যেহেতু সে 5,000 টাকা ট্রেজারি জমা করছে, এটা তার ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে। তাহলে 14,51,000 জায়গায় 14,56,000 হয়ে গেছে তার ব্যালেন্স। আচ্ছা এটা গেল। আচ্ছা এরপরে এরপরে আছে রিফান্ড। রিফান্ড একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যাদের ব্যালেন্স আছে তারা যদি রিফান্ড নিতে চায় তাহলে তাকে ইয়েস ক্লিক করতে হবে। অর্থাৎ ধরেন এই মাসের যে আমার যেটা আছে, যেটা আমি রিফান্ড নিতে চাই, তাহলে তাকে ইয়েস ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করলে একটা নতুন ঘর আসবে, এই ঘরে আমাকে ভ্যাট এবং এসডি ভ্যাটটা এখানে উল্লেখ করে দিতে হবে, যে আমি এই 14 লাখ থেকে তাহলে আমি 10 লাখ টাকা রিফান্ড চাই, তাহলে এই 10 লাখ টাকা এখানে লিখে দিতে হবে। আচ্ছা 10 লাখ টাকা লিখলে কি হবে, আপনার ওই 14 লাখ থেকে 10 লাখ মাইনাস হয়ে যাবে অটো। দেখেন এখানে। আচ্ছা এখন তার ক্লোজিং ব্যালেন্স আছে 4 লাখ, আর জেড থাকার কথা ছিল 14 লাখ, এখান থেকে ক্লোজিং ব্যালেন্সে রিফান্ডের জন্য সে 10 লাখ টাকা ক্লেম করছে, তাহলে 10 লাখ টাকা মাইনাস হয়ে তার এখন ক্লোজিং ব্যালেন্স আছে 4 লাখ টাকা। এখন এটা বিভিন্ন সিস্টেমের কারণে অনেক সময় মনে হয় অনলাইনে এই ইয়েটা দেওয়া যায় না, এরকম কিছু প্রবলেম ফেস করতেছে অনেকে, যার কারণে অনেকে এখানে রিফান্ড ক্লেম না করে সরাসরি কমিশনার বরাবর ম্যানুয়াল আবেদন করতেছে রিফান্ডের জন্য, এখানে কোনো কিছু দেখে না, এখানে নো দেয়। আর যদি রিফান্ড না চান তাহলে এখানে নো ক্লিক করতে হবে। নো ক্লিক করলে আপনার ওই তথ্যগুলো থাকবে না, আপনার যে ব্যালেন্স 14 লাখ সেই 14 লাখ এখানে চলে আসছে। জি জি আচ্ছা এরপরে আপনাকে এখানে একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশনে টিক দিতে হবে যে আমি যে তথ্য দিচ্ছি এই তথ্যগুলো সঠিক এবং পূর্ণাঙ্গ, আমি যদি কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য দিই তাহলে আমি ভ্যাট আইন অনুযায়ী শাস্তিযোগ্য হব, এরকম একটা ডিক্লারেশন এখানে বলা আছে, এটা ক্লিক করতে হবে। এরপর আপনাকে সাবমিট করতে হবে। আচ্ছা এই ছিল মোটামুটি এগুলা পূরণ করার নিয়ম। এখন সাবমিট করার আগে আপনি একটু চেক করে দেখতে পারেন যে আপনার যে ডাটাগুলো এন্ট্রি দিচ্ছেন সেই ডাটাগুলো ঠিক আছে কিনা। তো আমি চেকে ক্লিক করি।
আচ্ছা, এখানে দুইটি ইরর দেখা দিচ্ছে, দেখি কি ইরর। অ্যাটাচমেন্ট ফিল্ড ফর রেকর্ড ডকুমেন্ট। আচ্ছা, প্লিজ সিলেক্ট ম্যান্ডেটরি অ্যান্ড আদার নেসেসারি ডকুমেন্টস ইন রেকর্ড ডকুমেন্টস। আচ্ছা, এখানে অ্যাটাচমেন্ট করা হয় নাই, সেটা বলতেছে যে আমার রেকর্ড অ্যাটাচমেন্ট। তো আমি এখানে এই দেখেন, এই যে একটা অ্যাটাচমেন্ট অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে রেকর্ড অ্যাটাচমেন্ট বলতে শুধু মানে ওই যে 6.6, যেহেতু আমি উৎসেকর্তন দেখাইছি 5,000 টাকা, ওইটার জন্য 6.6টা অ্যাটাচ করা বাধ্যতামূলক। আচ্ছা, অন্য কোনো কিছু অ্যাটাচ করা বাধ্যতামূলক না। হ্যাঁ, অন্য সব কিছু অ্যাটাচ করা হলো অপশনাল, বা অফিস থেকে যদি যায় তাহলে অ্যাটাচ করবেন, কিন্তু 6.6টা অ্যাটাচ করা বাধ্যতামূলক। এই যে এখানে আপনার এই 6.6 যেতে হবে, গিয়া ডিটেলসে ক্লিক করলে, ধরেন আমার তো এখানে কম্পিউটার 6.6 নাই, তা ধরে নেই যে আমি একটা ডকুমেন্ট আমি 6.6 সেটা আমি আপলোড করব, তাহলে প্লাসে ক্লিক করে ওই ডকুমেন্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে। মানে একটা চালান আছে, হ্যাঁ একটা চালান আছে, আমি এটা সিলেক্ট করি, ওপেন। এই 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 ডকুমেন্টগুলো হয়তো জেপিজি অথবা ফরম্যাটে হইতে হবে, পিডিএফ ফরম্যাটে থাকতে হবে। আচ্ছা, এখন আমি এটা ক্লোজ করি, তাহলে আমার 6.6টা ওপেন সাবমিট হয়ে গেল। আবার ট্রেজারি চালানের কপি যদি আমি দিতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে। আমি এটা ট্রেজারি চালান কপি অ্যাটাচ করি। আচ্ছা, এখন যদি কারো একাধিক ট্রেজারি চালান থাকে, যে সে 4টা ট্রেজারি চালান কাটছে, ব্যাংকে জমা দিছে, তাহলে আবার ধরেন এই একটা করলাম, দ্বিতীয়টা করার জন্য আমাকে আবার প্লাসে ক্লিক করতে হবে। তাহলে যে আমার 2টা চালান এখানে অ্যাটাচ হয়ে গেল। আবার চাইলে আমি কোনোটা এখান থেকে ডিলিট করে দিতে পারি, ক্রসে ক্লিক করলে এখানে কোনোটা ডিলিট হয়ে যাবে। ক্লোজ করে দিই। আমি আবার মেইন ফর্মে চলে যাই, এই বাম দিকে ক্লিক করে। আচ্ছা, এবার আমি আবার একটু চেক করি, দেখি কোনো এরর আছে কিনা। আচ্ছা, নো এরর ফাউন্ড, অর্থাৎ কোনো এরর নাই। এখন আমি সাবমিট করলে ফর্মটা সাবমিট হয়ে যাবে, অথবা আমি চাইলে পরে সাবমিট করার জন্য আমি সেভ ড্রাফটে রেখে দিতে পারি। এখন এই ক্ষেত্রে হয় কি, যে ধরেন অনেক প্রতিষ্ঠান যে একদম শেষ সময় রিটার্ন সাবমিট করতে গিয়ে আর কাজ করতে পারে না, সেই ক্ষেত্রে তাদের জন্য আমার সাজেশন হলো যে আপনারা আগে ভাগে রিটার্নটা ফিল আপ করে ড্রাফটে রেখে দিবেন, যে আপনার যদি কোনো ডাটা পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে পরে সেটা সংশোধন করে সাবমিট করতে পারবেন। আর আগে থেকে, হ্যাঁ হ্যাঁ, আর আপনার আগে থেকে ডাটাগুলো সেভ করা থাকলে আপনার টেনশন থাকে না, আপনি কোনোভাবে একটু লগ ইন করতে পারলে আপনি সাবমিট করে দিতে পারবেন। এই জন্য আপনার ওই মাসের শুরু থেকেই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি যখন যে হিসাবগুলো করবেন সেই হিসাবগুলো আপনার করে দেবেন, ড্রাফটে দিয়ে দেবেন। ড্রাফট সেভ করার পরেও আপনার জন্য। আচ্ছা, যেহেতু আমার এই ডাটাগুলো ঠিক নাই, আমি রিটার্নটা যে প্রতিষ্ঠানের রিটার্ন এই রকমের হবে না, সেটা এই জন্য আমি এটা এখন সাবমিট করব না, এটা আমি ড্রাফটে রেখে দিই, পরে এটাকে আরো সংশোধন করে সাবমিট করব। তো এখন আপনার ধরেন আপনার একটা সাবমিট করে ফেলছেন বা হয়ে গেছে, এরপরে আপনার কাজ মানে এই রিটার্নগুলো আপনি কিভাবে দেখবেন যে কি সাবমিট করলেন? আপনার হাতে একটা মেল যাবে যে আপনার রিটার্নটি সাবমিট হয়েছে, কিন্তু ওই মেলে কিন্তু আপনি কি সাবমিট করছেন সেটা কিছুই দেখাবে না। তো সেই ক্ষেত্রে ওইটা দেখার সিস্টেম হলো যে মাই ডকুমেন্টে যেতে হবে। মাই ডকুমেন্ট অপশনটা দেখছেন? মাই ডকুমেন্ট, হ্যাঁ, জি স্যার, আছে স্যার। আচ্ছা, মাই ডকুমেন্টে ক্লিক করলে আপনার পুরনো রিটার্নগুলো এখানে তালিকা আসবে। এই যে আপনি যত রিটার্ন সাবমিট করছেন তার তালিকা এখানে আসছে। এই যে এই প্রতিষ্ঠান একটা রিটার্ন সংশোধন করছে, তার ওই সংশোধনের 9.4 এখানে আছে। তো এখানে ক্লিক করলে একটা পিডিএফ ফাইল আপনার ডাউনলোড হয়ে যাবে কম্পিউটারে। এই যে একটা পিডিএফ ফাইল আমার ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ। তো